ওয়াকআউটের নামে যে হুজ্জত করেছে এনসিপি এবং জামাতে ইসলাম, এইটা একটা দেখার মতো বিষয় ছিল। তারা জাতীয় সঙ্গীত যখন বাজছে তখন তারা হুজ্জত অব্যাহত রেখেছে, একটা সময় পর্যন্ত দাঁড়ায় নাই, এবং তারপরে তারা ওইখানেই হট্টগোল করেছে এবং করে তারপরে তারা বের হয়ে গিয়েছে। তো এই জিনিসটা ঠিক হয়নি। জাতীয় সঙ্গীত বাজা অবস্থায় জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান দেখানোর কথা, সবার দাঁড়ানোর কথা, এবং ওয়াকআউট করলে জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরে ওয়াকআউট করার কথা, এবং হুজ্জত করে ওয়াকআউট করাটা সংসদীয় রীতি না। ওয়াকআউট করলে তারা বের হয়ে যাবে। হইহুল্লা করা, স্লোগান দেওয়ার চেষ্টা করা, বা এগুলি হাতে করে তার মানে প্ল্যাকার্ড নিয়ে সংসদে প্রবেশ করা, এগুলো সংসদীয় আচরণ না। এগুলো যমুনার সামনে ওনারা যে করতেন সেই অভ্যাস তারা ছাড়তে পারেন নাই। ইউনূস সাহেব ভিতরে ছিলেন তো সংসদে, হয়তো ওনাকে দেখে তাদের এটা জেগে উঠেছে, ভেবেছে ওইটাও যমুনা। জি, আপনি বেশ কয়েকটা পয়েন্টের কথা বলেন, আমি একে একে সবগুলো নিয়ে আরেকটু বড় করে কথা বলতে চাইবো, একে একে আসি। কিন্তু একটা বিষয়ে মানে তার আগে কথা বলতে চাই যে সংসদের মানে বেশ এত গুরুত্বপূর্ণ অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ জাতির জীবনে এখন এই সংসদ অধিবেশনটা আলোচনার বিষয়বস্তুও বটে। সেখানে শুরুতেই দেখা গেল মাইকের বিভ্রাট, হ্যান্ড মাইকের কথা সংসদ সদস্যরা শুনতে পাচ্ছেন না, বিদ্যুৎ বিভ্রাটও নাকি হচ্ছে, সেটা আমরা স্পিকারের কথা থেকে শুনতে পারলাম। মানে সংসদটা ভাঙচুর করা হয়েছিল, তো ওই ভাঙচুরকারীদের একটা অংশ কিন্তু সংসদে ঢুকেছেও, তো তারাই তো এই বিভ্রাটটা তৈরি করার ব্যবস্থা করেছে। সংসদটা তো ভাঙচুর করার পরে রিপেয়ার্ড সংসদ, তাই না? সংসদটা তো ভাঙচুর করা হয়েছিল, মাইক তো সব ছিঁড়ে খুঁড়ে নিয়ে গিয়েছে, নষ্ট করেছে, খোঁজ নেন। তো তারপরে সময় ছিল যে এই সংসদটাকে প্রস্তুতিটা কার করার কথা ছিল? প্রস্তুতিটা করার কথা ছিল অন্তর্বর্তী সরকারের। আপনার কি মনে হয় অন্তর্বর্তী সরকার এই সংসদটাকে যতখানি না মনোযোগ দিয়ে রিপেয়ার করেছে, তার চেয়ে বেশি তৈরি করতে ব্যস্ত ছিল জুলাই জাদুঘর। ওখানে আবার ফারুকী সময় পেল। এই সরকার 1 মাস সময় পায় না। এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে 17 তারিখে, আর এখনো এটা কয় তারিখে? এটা 12 তারিখ। হ্যাঁ, তো আসলে 3 সপ্তাহ সময় পেয়েছে। 3 সপ্তাহ এমন কিছু না, তার মধ্যে তাদেরকে মন্ত্রণালয়ে যেতে হয়েছে, ছুটি ছিল। আপনি যদি ওয়ার্কিং ডে গুলো চিন্তা করেন তাহলে 3 সপ্তাহ পুরোপুরি ওয়ার্কিং ডে না, 6 থেকে 7 দিন বাদ দিতে হবে। তারপরে হচ্ছে তারা এটা পেয়েছেন। তো অতএব আমার মনে হয় না যে তারা এটা আপনি যেভাবে চিন্তা করছেন আর কি অতখানি সময় পান নাই। কিন্তু আসলে মানে সময় তো ধরেন একজনের এক একটা কাজ ভাগ করা থাকে, এমন তো না যে প্রধানমন্ত্রী বা মন্ত্রীদেরকে সবাইকে কাজ করতে। আমার প্রশ্ন কিন্তু এটা যে সংসদ সচিবালয়ের এবং গণপূর্ত বিভাগের, তো গণপূর্ত বিভাগের আপনি যদি চিন্তা করেন তার মধ্যে হচ্ছে রমজান মাস, সবকিছু মিলে আসলে এই কাজটার জন্য কারো দায়িত্বপ্রাপ্ত ছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দেখেন এখানে মানে সংসদ সদস্যরা তো ছিলেনই, অন্তর্বর্তী সরকারের প্রধান ছিলেন, সংসদটা আগামী সরকারের জন্য প্রিপেয়ার করে যাওয়ার কথা অন্তর্বর্তী সরকারের। অন্তর্বর্তী সরকার যে অবস্থায় সংসদটা ছিল সে অবস্থায় রেখে যাবে। তারা তো ভাঙচুরের সংসদ পেয়েছে তাদের ইনকিলাবের ঠেলায় ভাঙচুর হয়েছে যে সংসদ, সেই সংসদকে ইনকিলাবের আগের পরিস্থিতিতে রেখে যাওয়ার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের ছিল। এই সরকারের কাছে তাদের সংসদ বুঝিয়ে দেওয়ার কথা। কিন্তু ধরেন বিদেশিদের কাছে কেমন স্ট্যান্ডার্ড গেল, এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস সবাই আমন্ত্রিত ছিলেন, গেলেন। স্ট্যান্ডার্ড নিয়ে কেউ এখন আর ভাবে না। আমাদের দেশে আর বিদেশিদের স্ট্যান্ডার্ড কি, চুক্তির মধ্যে কি আছে ইউনুসের, ওইটা চিন্তা করতে হবে। বিদেশিরা কি ভাবলো তাদের কিছু আসে যায় না, কার কাছ থেকে পারমিশন নিতে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। অতএব এই সংসদের বিষয়ে যদি তারা বলে থাকে এটা ঠিক আছে, তাহলে ঠিক আছে, অন্য বিদেশিদের মতামতের কোনো গুরুত্ব নাই। এবারে আসি যে এই সংসদে স্পিকার টেরাম যুদ্ধ করে, তাই না? আপনার মনে আছে নাটকটার কথা, টেরাম যুদ্ধ? টেরাম যুদ্ধ করে, তার তো এখন এগুলো নিয়ে চিন্তারই কারণ নেই। এই সংসদে স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত হলেন, একটু আপনার ছোট্ট যদি মন্তব্য থাকে, কি মনে হয় আপনার? স্পিকার এবং ডেপুটি স্পিকার হিসেবে আমরা দেখলাম মেজর হাফিজুর স্পিকার একসময় খেলোয়াড় ছিলেন, উনি একজন বীর বিক্রম সম্ভবত, এবং উনি মুক্তিযোদ্ধা, আবার উনি সেনাবাহিনীর সদস্য। সবকিছু মিলে স্পিকারের বর্ণাঢ্য ক্যারিয়ার আছে। মাঝখানে তিনি অবশ্য রাজনৈতিক ভাবে একটু দোলাচলের মধ্যে ছিলেন, আমরা দেখেছিলাম। বিগত সরকারের একটা সময় মনে হয়েছিল যে তিনি আরেকটা দল গঠন করতে যাচ্ছেন, এরকম কিছু। আমার মনে হয় যে তার এই সবকিছুকে বিবেচনায় নিয়ে তাকে স্পিকার নির্বাচন করা হয়েছে, এবং তিনি একজন সংস্কারবাদী মানুষ, সংস্কার চান। তো যেহেতু বিএনপি সংস্কার করতে চায়, একজন সংস্কারপন্থী মানুষকে তারা স্পিকার করেছে, এটা খারাপ কিছু না। আর যে বয়সে তিনি এখন আছেন এটা তার রাজনৈতিক জীবনের একটি পরিপূর্ণ জায়গা। এরপরে তার আসলে বড় কিছু প্রাপ্তির চিন্তাও নাই। অতএব এটা তার একটা রাজনৈতিক জীবনের সায়ান্ন।
তো সেই হিসেবে ভালো, খারাপ না আমার কাছে মনে হয়। আমি অবশ্য স্পিকারের কথা যখনই ভাবি আমার মনে পড়ে উনি একসময় ফুটবল খেলতেন এবং খুবই রাগী খেলোয়াড় ছিলেন। রেফারির সিদ্ধান্ত পছন্দ না হলে তিনি রেফারিকে মাঝে মধ্যে একটা খুশিও মেরেছেন, একজনের নাক থেকে রক্ত বের করে দিয়েছিলেন। তো সেই ভদ্রলোক স্পিকার হতে পেরেছেন। আমার ভালো লাগে যে মানুষের এই যে তারুণ্য থেকে আজকে এই বয়সের পরিণতির সঙ্গে সঙ্গে মানুষের যে পরিবর্তন, তার যে স্থিতধী হওয়া, তার যে এক ধরনের মানে শান্ত সৌম্য হয়ে যান মানুষ, এই ব্যাপারগুলো এখন বুঝি, কারণ আমাদেরও তো বয়স হচ্ছে। তো ভালোই লাগে আবার। ডেপুটি স্পিকার, আমি সেই কথা আমার মনে আছে, ওনাকে লাল কার্ড দেখানো হয়েছিল এবং রেফারির নাক ভেঙে দিয়েছিলেন তিনি। ইন্টারেস্টিং তথ্য দিলেন। ডেপুটি স্পিকার সম্পর্কে কি বলবেন, কায়সার কামাল? ডেপুটি স্পিকার সম্পর্কে আমার সেরকম কোনো জানা নাই ওইভাবে। তো আমার মনে হয় যে উনি একজন আইনজীবী, এটা আমি জানি, যতটুকু জানি, এবং আইনজীবী হিসেবে তার সুনাম আছে। এবং আমার মনে হয় যে যেহেতু তিনি আইনজীবী, সংসদ যেহেতু আইনের মধ্যে দিয়ে পরিচালিত হয়, এরকম ডেপুটি স্পিকারকে অনেক সাহায্য করতে পারে, সহায়তা করতে পারে। পাশাপাশি ভালো হয়েছে, দুইটাই ভালো। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কিন্তু আইনজীবীদের প্রতি এক ধরনের পক্ষপাত আছে। আপনার মনে আছে নিশ্চয়ই, জমিরুদ্দিন সাহেব আইনজীবী ছিলেন, এরকম তারা আইনজীবী পছন্দ করেন। অনেক আইনজীবী কিন্তু জাতীয়তাবাদী দল করেন। তো ভালো একজন আইনজীবী স্পিকার হয়েছে। জি, এখন তাদের যে মন্ত্রণালয়, দুজনেই মন্ত্রী, একজন পূর্ণমন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদ, আর ভূমি প্রতিমন্ত্রী হচ্ছেন কায়সার কামাল। মানে এই মন্ত্রণালয়গুলোর জন্য কি আবার নতুন করে মন্ত্রী খুঁজতে হবে? হ্যাঁ, নিশ্চয়ই খুঁজতে হবে, কারণ তারা তার মন্ত্রী থাকতে পারবেন না। স্পিকার, ডেপুটি স্পিকার এক ধরনের সাংবিধানিক পদ, যেখানে তাদের মন্ত্রী থাকার কথা না। তো সেই কারণে তারা মন্ত্রী থাকবেন না, তাদের তো মন্ত্রী খুঁজতে হবে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের জন্য মন্ত্রী খোঁজা খুব একটা কঠিন না। বিএনপি তো অনেক মুক্তিযোদ্ধা আছেন, আরেকজন মুক্তিযোদ্ধা যদি এখানে অ্যাপয়েন্টেড হন ভালো হয়। এবং তারা চাইলে টেকনোক্র্যাট হিসেবে মুক্তিযোদ্ধাকে আনতে পারেন। একজন টেকনোক্র্যাট মুক্তিযোদ্ধা তারা চাইলে আনতে পারেন। সংসদে নির্বাচিত হন নাই কিন্তু মুক্তিযোদ্ধা, আনলেও অসুবিধা নেই। জি, আপনার কোনো ধারণা আছে, মানে আপনার কোনো সাজেশন বা কোনো ধারণা নাই? আমি জিজ্ঞেস করতে পারি। আমি এখন যেখানে আছি, এখানে কিছু মানুষ আছেন, তারা অনেক কিছু জানেন। তো আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে পারি যে কে হতে যাচ্ছেন, ওরকম জানতে পারলে আপনাকে জানাবো। নিশ্চয়ই। একটু আপনি বলছিলেন যে সংসদ মানে আইনের মাধ্যমে, আইনজীবীর প্রসঙ্গতে বলছিলেন আইনের মাধ্যমে পরিচালিত হয়, কিন্তু সেই আইন অনুযায়ী যেটি জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তিনিও বলছিলেন যে স্পিকার বা ডেপুটি স্পিকার তাদের উপস্থিত থাকার কথা। এই প্রসঙ্গে তারেক রহমান বলছেন নতুন সংসদের যাত্রা শুরুর সময় সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকার উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু পরাজিত বিতাড়িত ফ্যাসিস্ট এর গণবিরোধী কর্মকাণ্ডের জন্য যে জনরোষ তৈরি হয়েছিল, তাতে সাবেক স্পিকার ডেপুটি স্পিকারকে খুঁজে পাওয়া যায়নি, তাদের কেউ কারাগারে, কেউ নিখোঁজ বা পলাতক। মানে এই ব্যাখ্যাটিকে আপনার কাছে কেমন মনে হলো? কেউ কারাগারে ঠিক আছে, কেউ নিখোঁজ বা পলাতকের জায়গাটাকে একটু, কারণ এই যে যিনি কারাগারে, শামসুল হক টুকু সাবেক ডেপুটি স্পিকার, তিনিও ছিলেন সেই 626 জনে ক্যান্টনমেন্টে থাকা তালিকাদের মধ্যে। আবার শিরিন শারমিন চৌধুরী সাবেক স্পিকার, তিনিও ছিলেন কারাগারেও গেলেন সেখান থেকে। আর বাকিজন কোথায় গেলেন, এটি কি মানে রাষ্ট্রের জানার কথা না? রাষ্ট্রের জানার কথা, আবার রাষ্ট্রের জানার কথাও না। যদি তাকে তারা মুক্তি দিয়ে থাকেন, মানে ক্যান্টনমেন্ট থেকে যদি তাকে ছেড়ে দেওয়া হয়, তিনি যদি বের হয়ে গিয়ে থাকেন, তারপরে তিনি কোথায় গিয়েছেন এটা রাষ্ট্রের দুইভাবে জানতে পারেন। যদি তিনি পাসপোর্ট ব্যবহার করে দেশের বাইরে চলে যান, আর যদি তিনি পাসপোর্ট ব্যবহার করে দেশের বাইরে না যান এবং কারোর সঙ্গে যোগাযোগ রাখার কথা চিন্তা না করেন, তাহলে তাকে খুঁজতে হবে আর কি। ওই খোঁজাখুঁজির চেষ্টা হয়তো কেউ করে নাই। মানে এটি কি খোঁজাখুঁজি? আর যিনি কারাগারে আছেন, তাকে বের করে আনার জন্য কাউকে মুক্তিটা চাইতে হবে। হয় সরকার চাইবেন মুক্তি, তাকে মুক্তি দিয়ে নিয়ে আসার জন্য, অথবা তাকেই চাইতে হবে ব্যক্তিগতভাবে যে আমাকে মুক্তি দেওয়া হোক। তো সেরকম প্রসেস মনে হয় না করা হয়েছে, অথবা করলেও সেটা আদালতের কাছে গ্রাহ্য হয়েছে। ফলে তারা নাই। আর এইটা আমি এখন এইভাবে দেখি না কেন, কারণ এই সংসদের কেউই তো নাই, কাউকেই তো পাওয়া যাচ্ছে না, কেউ জেলখানায়, কেউ দেশে নাই। অতএব শুধু স্পিকার খুঁজে বের করে আনার প্রয়োজনীয়তা কেউ অনুভব করে নাই হয়তো। কিন্তু রাষ্ট্রপতির বেলায় আইনের মাধ্যমে পরিচালিত হলে এইখানে স্পিকারের আসবার কথা ছিল আর কি। কিন্তু রাষ্ট্রপতির বেলায় অনর, সেখানে আবার সংবিধানের মানে বা আইনের বিষয়টা, রাষ্ট্রপতি তো পলাতক হন নাই, পালিয়েও যান নাই, জেলেও যান নাই, উনি তো ছিলেন পুরো টাইম। সো ওনাকে সামনে ছিলেন, তাকে দেয়া হয় নাই।
তাকে দেওয়া হয় নাই, তা কিন্তু তো তিনিও জেলে যেতে পারতেন, তিনিও পালিয়ে যেতে পারতেন। না, রাষ্ট্রপতিকে জেলখানে পাঠানো যায় না, খুব কঠিন। রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে, রাষ্ট্রপতিকে শুধু পদত্যাগ করতে হবে, তার পদ ছেড়ে দিতে হবে। পদে থাকা অবস্থায় রাষ্ট্রপতিকে আপনি কোনো ধরনের মামলা করতে পারবেন না। পদত্যাগও করাতে পারতেন, সেরকমও দাবি ছিল, কিন্তু বিএনপি তার ব্যাপারে শুরু পদত্যাগ থেকে কাউকে কিন্তু জোর করে করানো যায় না, পদত্যাগ কাউকে জোর করে করানো যায় না, বিশেষ করে রাষ্ট্রপতিকে যায় না। তাকে হয় নিজের থেকে পদত্যাগ করতে হবে, অথবা তাকে অভিশংসন করতে হবে। অভিশংসন করার মতো কোনো কারণ তো তৈরি হয় নাই। অভিশংসনের জন্য যে ইমপিচমেন্টের যে রুল আছে, সেই রুলে তো উনি পড়েন না বলে তাকে ইমপিচ করা যায় না। পদত্যাগ তো করানোই যায়, জোর করলেন কিনা সেটা আবার কে দেখবে? গায়ের জোরে পদত্যাগ করানো যায় না আসলে। কেউ যদি গায়ের জোর করে, ওটাও আইন ভঙ্গ করা। আপনি সাংবিধানিক পদে থাকা কাউকে পদত্যাগের অনুরোধ করতে পারেন, কিন্তু আপনি তাকে পদত্যাগ জোর করে করাতে পারেন না। কিন্তু সেই অনুরোধটা কি কেউ ওনাকে কেউ করেছিল? অনুরোধ করেছিলেন, ওনাকে কেউ অনুরোধ করেছিল কিনা আমরা জানি না। কিন্তু তিনি করলে তো তো বললেন নিশ্চয়ই যে তার পদত্যাগের দাবি ছিল, বিএনপি বরং তাকে মানে সেখানে খুব সাপোর্ট দিয়েছে, তার যে সাক্ষাৎকারের কথা। এটা তো রাষ্ট্রপতি নিজেই ব্যাখ্যা দিয়েছেন, তাহলে তার এটার উত্তর উনি দিয়ে দিয়েছেন। তাকে পদত্যাগের চাপ কারা দিয়েছিল? তারাও তো সংসদেই ছিল, তারা বের হয়ে গেছে, তাই না? তো তারা বের হয়ে গেছে না। কিন্তু আমার প্রশ্নটা এখানেই, ধরেন স্পিকার ডেপুটি স্পিকারের বেলায় মাননীয় প্রধানমন্ত্রী বলছেন জনরোষের কারণে তারা নাই, যদিও আইন বলে তাদের থাকার কথা, কিন্তু রাষ্ট্রপতির বেলায় জনরোষের জনরোষটা কারণে তো একদম নাই। প্রত্যক্ষ দেখা যাচ্ছে, সংসদে রাষ্ট্রপতির দেখা প্রতি যাচ্ছে। রাষ্ট্রপতি তো জনরোষের শিকার হন নাই। রাষ্ট্রপতি তো ফুল টাইম ওখানে ছিলেন, তার প্রতি জনরোষ কেউ দেখায়নি। দেখায় নাই? মানুষকে তারপর রাষ্ট্রপতি পদত্যাগের আন্দোলন কত কিছু হয়ে গেল। পদত্যাগের আন্দোলন কি জনরোষ ছিল? এটা তো এনসিপির বহুদিন পরে একটা আবদার ছিল, 1 মাস পরে আবদার করতে শুরু করেছিল। স্পিকারের প্রতি জনরোষ কোথায় দেখলাম আমরা? তো শিরিন শারমিন চৌধুরীর প্রতি দেখেছেন? শোনেন, শিরিন শারমিন চৌধুরী, এখন এই কথাগুলো আপনি আমাকে দিয়ে বলাতে চাচ্ছেন বলে, শিরিন শারমিন চৌধুরী কোথায় গেলেন? জনরোষ না থাকলে উনি কোথায় গেলেন? উনি ক্যান্টনমেন্টে গেলেন, কারণ উনি বাসায় থাকতেন। অবশ্যই জনরোষ ছিল। এবং ওবায়দুল কাদের বলেছেন তারা নাকি সংসদের মধ্যে পালিয়ে টালিয়ে ছিলেন, কোথায় নাকি লুকিয়েছিলেন। কেন লুকিয়ে থাকতে হলো? কেন? সবার সামনে দিয়ে বুক ফুলিয়ে বের হয়ে যেতেন। আমরা বুক ফুলিয়ে ঘোরাফেরা করি নাই। জনরোষ ওনার প্রতি হইলো কেন, আর আমাদের প্রতি হইলো না কেন? ঠিক না? এইটা অবশ্যই জনরোষ ছিল। আর যত শিক্ষিত যত মেধাবী স্পিকার এবং আওয়ামী লীগের সদস্যরা হন না কেন, তাদের দল যে স্বৈরাচারী হয়েছিল, এইটা তারা ঢাকতে পারবেন না। তাদের দল অবশ্যই স্বৈরাচার করেছে, মানে অন্যায় করেছে। স্পিকারের প্রতি জনরোষ ছিল, কিন্তু রাষ্ট্রপতির প্রতি ছিল না। রাষ্ট্রপতির প্রতি জনরোষ থাকলে তো রাষ্ট্রপতি পলাইতো, রাষ্ট্রপতি পলায় নাই তো। পলাইতে পারলে পলাইতো নিশ্চয়ই, মানে কেন? পলানোর সুযোগও কি ছিল পালানোর তার? সুযোগ ওনার ছিল না? পালানোর সুযোগ ওনার ছিল না? ছিল তো। উনি চায় নাই পালাইতে, পালে নাই। আচ্ছা, ওনারও পালানোর সুযোগ ছিল, তাহলে উনি পালায়। হ্যাঁ, আপনি দেখেন না, একই ব্যক্তিত্ব, দুজনই তো শেখ হাসিনার পছন্দ। স্পিকারও শেখ হাসিনার পছন্দ, রাষ্ট্রপতিও শেখ হাসিনার পছন্দ। তাহলে একজন পালাইছে, আরেকজন পালায় নাই কেন? এই প্রশ্নটা আপনার করা উচিত একেবারে ওনাকে। পারলে ওনাকে জিজ্ঞেস করেন, আমারও খুব জিজ্ঞেস করার ইচ্ছে। তো উনি কি বলবেন যে আসলে উনি একই হাতে দুজনকে বেছে নিয়েছেন, দুজনের নামে ওনার মাথায় আসছে, একজন পালাইলো একজন পালালো না কেন? এটা তো ওনার উত্তর দিতে পারা উচিত। নাকি আসলে দুজনের জন্য দুই ট্রিটমেন্টের উপর ডিপেন্ড করছে কে পালাবে কি পালাবে না? সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনিও আছেন বহাল তবিয়তে। ট্রিটমেন্ট কি এটা ইম্পর্টেন্ট বিষয় না। ট্রিটমেন্টের কারণে কেউ পালায় নাই, পালাইছে নিজের ইচ্ছায়। ধরেন বহু মানুষ তো পালায় না, সাবেক বহু মানুষ রাষ্ট্রপতি জেলে না। আপনি যে ডেপুটি স্পিকারের কথা বলছেন, উনি জেলখানায় যায় নাই? শেখ হাসিনা সরকারের বিভিন্ন মন্ত্রীরা জেলখানায় নাই? ওরা পেয়ারা সালমান রহমান জেলখানায় নাই? তাইলে ওনার স্পিকার কেন জেলখানায় নাই? সেটা এই কি, প্রশ্নটা আপনি আমাকে করেন না। সেই প্রশ্নটা যদি আমি আপনাকে করি, এর একটা উত্তর আমি শুনেছিলাম আমার অনুষ্ঠানে। তখন তৎকালীন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তিনি বলেছিলেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সালমান এফ রহমান, তাকে যে গ্রেপ্তারের প্রক্রিয়াটা সেটা একরকম স্টেজড ছিল, কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে হস্তান্তর করা হয়েছিল। সাখাওয়াত সাহেব একটা লোক, শোনেন, সাখাওয়াত সাহেব একটা লোক, যখন ক্ষমতায় ছিল তখন ওনার মুখে বুলি ছিল না, উনি তখন ছিল নবলা পুরুষ। না, তিনি কিন্তু ক্ষমতায় থাকাকালীন এই কথাটা বলেছিলেন যে তাদের দুজনকে তার কাছে হস্তান্তর করা হয়েছে। আমি তখন পাল্টা প্রশ্ন করেছিলাম, তাহলে যে আমরা দেখলাম তারা পালিয়ে যাচ্ছে। উনি একজন আইনের লোক, উনি একজন উপদেষ্টা, উনি আবার হস্তান্তরিত লোকজনকে ধরে নিয়ে জেলখানায় ভরে দিয়েছেন। বাকিদের উনি খুঁজেন নাই কেন? বাকিদের লিস্ট ওনার কাছে ছিল না? তারা কোথায়? ওনাকে জিজ্ঞেস করেন না? ট্রিটমেন্টে কিছু ভিন্নতা ছিল, কাকে ধরবে কাকে ছাড়বে, কাকে পালাতে সেটা থাকতে পারে, কিন্তু আমার কাছে বড় কথা হচ্ছে যে একজন পলাইছে একজন পলায় নাই। ট্রিটমেন্টের ভিন্নতা থাকলে কি? ট্রিটমেন্টের ভিন্নতা থাকলে পলাইতে হবে? জেলখানায় যায় তো। আচ্ছা, অবশ্য অনেককে জেলখানায় যাবারও সুযোগ দেওয়া হয় না, এটাও একটা বিষয় ছিল। অনেক মারধরের শিকার হয়েছেন অনেকে। যাই হোক, সেটা হচ্ছে সেই জনরোষের বিষয়টা আছে। রাষ্ট্রপতির ব্যাপারে যেটি আপনি বলছিলেন যে রাষ্ট্রপতি যেই বক্তব্য দিলেন, ইন্টারেস্টিং, 3টা সংসদে মানে 3টা সরকারের সময়ে তিনি ছিলেন। তার সময় যে তার নিজের অবস্থান নিয়েও একটু কথা বলবো, কিন্তু তার আগে বিরোধী দল যে আচরণের কথা আপনি বলছিলেন, যে হুজ্জুত করলেন তারা বিরোধী দল সংসদে,
তারা এই বিষয়টার আসলে আপনি কি অযৌক্তিক মনে করেন? মানে তাদের তো আগে থেকেই জানিয়ে রেখেছিল যে তারা এটার বিষয়ে তাদের আপত্তি। না, তারা ওয়াকআউট করবেন, ওয়াকআউট করার একটা প্রক্রিয়া আছে, সভ্য অসভ্য প্রক্রিয়া আছে। তো জাতীয় সঙ্গীত চলার সময় আপনি দাঁড়াবেন, তখন আপনি ওয়াকআউট করবেন না। জাতীয় সঙ্গীত শেষ হবে, তারপর আপনি ওয়াকআউট করবেন এবং জাতীয় সঙ্গীতের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করবেন। এটা সাংবিধানিক দায়িত্ব, আমাদের সকল নাগরিকের দায়িত্ব। সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজলে আপনি দাঁড়ান, আর সংসদে বাজলে আপনি দাঁড়ান না, তখন আপনি কানে ঠসা হয়ে যান, শুনতে পান না, তাই না? জি, এটাকে কি আপনার মানে জাতীয় সঙ্গীতের প্রতি অসম্মান প্রদর্শন বলে মনে করেন? আপনার কাছে কি মনে হয়? জাতীয় সঙ্গীত হচ্ছে কেউ দাঁড়ায় না, আপনি কি মনে করবেন? সেটাই খুবই স্বাভাবিক একটা রীতি জাতীয় সঙ্গীত হলে দাঁড়িয়ে যাওয়া, কিন্তু এখানে এটা নিয়ম, রীতি না, এটা রীতি না, এটা নিয়ম। নাগরিকের দাঁড়াতে হবে, সম্মান প্রদর্শন হবে। এবং কিভাবে দাঁড়াবেন এটা বলা আছে, গেজেটেড। এটা আপনি সোজা হয়ে দাঁড়াবেন, আপনার চোখ সামনের দিকে থাকবে, আপনি অ্যাটেনশন ভঙ্গিতে, ঋজু ভঙ্গিতে দাঁড়াবেন।